কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে তোমাদের আইসিটি কম্পিউটার টিচারের এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গলে কম্পিউটার টিচার আইসিটি প্লাস গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব রিলেটেড পড়াশোনা সার্ভিস সব কিছুর ব্যাপারে নাম্বার ওয়ান কনভলিউশন এডুকেয়ার। তাই আজকে তোমাদের জন্য একটা অনবদ্য ক্লাস নিয়ে এসেছি, যেখানে আইসিটি কম্পিউটার টিচারের জন্য রিটেন এবং ভাইভাতে যেমন কোশ্চেন আসবে তার উপর বেস করে একটা ফুল ক্লাস কম্পিউটার ফান্ডামেন্টালসের উপর, যেটা তুমি সুন্দরভাবে ফলো করলে 100% কমন পাবে পরীক্ষাতে। তাই খুব যত্ন সহকারে টোটাল ক্লাসটা ফলো করো এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট করে নাও। আমি খুব আস্তে আস্তে সুন্দর করে তোমাদেরকে টোটালটা পড়াবো, একটু সময় লাগবে। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং 100% কমন নিয়ে পরীক্ষা দিতে যাবে এবং চাকরি পাওয়ার পর অবশ্যই একটা থ্যাংক ইউ জানিও। চলো আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে টোটাল ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসি। আর যারা স্টাডি মেটেরিয়াল বা অন্যান্য হেল্প চাইছো, তোমাদের ইমেল আইডিটা জানালে আমরা হেল্প করতে পারবো। আর টেলিগ্রাম চ্যানেলে আমি করসপন্ডিং কিছু মেটেরিয়াল দেবো, তোমরা সেটা ফলো করতে পারো। চলো ক্লাসটা শুরু করছি। অল দ্য বেস্ট, ভালো করে ক্লাসটা করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. শুরু করছি আজকের ক্লাস, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বা কম্পিউটার ফান্ডামেন্টালের উপরে। ভিডিওটা ক্লাসটা টোটাল ব্যাপারটাকে ভালো করে ওয়াচ করো, তোমার পরীক্ষা 100% ভালো হবে। তো প্রথম হচ্ছে কম্পিউটার কি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এইসব বাচ্চাদের মতো প্রশ্ন, তাও অনেকে সঠিক আনসার করতে পারে না। তাই প্রসঙ্গটা এসছে কম্পিউটার কি। কম্পিউটার কামস ফ্রম ওয়ার্ড কম্পিউটে হুইচ মিনস টু ক্যালকুলেট। কম্পিউটার কিন্তু কম্পিউটার এই টার্মটা থেকে এসছে, যার মানে হচ্ছে ক্যালকুলেট করা। হেন্স পিপল ইউজুয়ালি এ কম্পিউটার টু বি ক্যালকুলেটিং ডিভাইস। কম্পিউটার একটা ক্যালকুলেটিং ডিভাইস অ্যান্ড পারফর্ম অ্যারিথমেটিক অপারেশন অ্যাট হাই স্পিড। যে অ্যারিথমেটিক অপারেশন বেসিক্যালি লজিক্যাল অপারেশনও করতে পারে হাই স্পিডে। চার্লস ব্যাবেজ, অ্যান ইংলিশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পলিম্যাথ, অরিজিনেটেড দ্য কনসেপ্ট অফ প্রোগ্রামেবল কম্পিউটার। এই প্রোগ্রামেবল কম্পিউটারের আইডিয়াটা চার্লস ব্যাবেজ নিয়ে এসেছিল, তাই একে কম্পিউটারের জনক বলা হয়। সো এই নামটা খেয়াল রাখবে এবং টোটাল এখান থেকে এমসিকিউ বলে তোমাকে কোশ্চেন হিসাবে ফাদার অফ কম্পিউটার আসতে পারে, তখন আনসার হবে চার্লস ব্যাবেজ। কনসিডার্ড দ্য ফাদার অফ কম্পিউটার, অলরেডি বললাম ওনাকে কম্পিউটারের জনক বলা হয়। এবং 19th সেঞ্চুরিতে এই ঘটনাটা ঘটেছিল। প্রত্যেকটা ইনফরমেশন মাথায় রাখবে, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। নেক্সট, কম্পিউটারে ভালো জিনিস কি আছে, স্ট্রেংথ কি আছে। কম্পিউটার একটা মাল্টিটাস্কিং ডিভাইস। কম্পিউটার কিন্তু মাল্টিটাস্কিং মানে অনেকগুলো কাজ কম্পিউটার একসাথে করতে পারে। তুমি কম্পিউটারে টাইপিং করতে পারো একদিকে, একদিকে তুমি কম্পিউটার দিয়ে গান শুনতে পারো, কম্পিউটার দিয়ে তুমি হাজার রকম কাজ একসাথে করতে পারো। সো আমরা মাল্টিটাস্কিং হচ্ছে কম্পিউটারের একটা বিশাল বড় স্ট্রেংথ। নেক্সট, স্পিড। কম্পিউটার কিন্তু ভীষণ দ্রুত যে কোনো সমস্যার সমাধান করে, যে কোনো ক্যালকুলেশন ভেরি ফাস্ট করে দিতে পারে এবং আমাদের সামনে সঠিক রেজাল্টটাই নিয়ে আসে। কস্ট এবং স্টোরেজ হিউজ। কম্পিউটারের যেটা হয়, কম্পিউটারে প্রচুর পরিমাণে তথ্য তুমি কনক্রিটভাবে জমা রাখতে পারো। সো কম্পিউটার কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা আসবো অ্যাডভান্টেজের মধ্যে, আরও যেটা দাঁড়াচ্ছে অ্যাকুরেসি। কম্পিউটারে যেটা প্লাস পয়েন্টের মধ্যে যেটা দাঁড়াচ্ছে অ্যাকুরেসি। সো কম্পিউটার খুব অ্যাকুরেটলি ক্যালকুলেশন করতে পারে। ডেটা যেটা থাকে কম্পিউটারে সেটা সিকিউরড, কম্পিউটার ডেটাটাকে সিকিউরড ফরম্যাটে রাখতে পারে। কমিউনিকেশন, কম্পিউটার ইন বিটুইন বিভিন্ন সোর্সের মধ্যে, বিভিন্ন নোডের মধ্যে কমিউনিকেশন করতে পারে। অটোমেটিক্যালি প্রোডাকশন করতে পারে, ওয়ার্কলোড অনেক কমাতে পারে। এটা ভীষণভাবে রিলায়েবল বা বিশ্বস্ত। কম্পিউটার টোটাল যে অপারেশনটা করে, যে রেজাল্টটা তোমার সামনে নিয়ে আসে, সেটাকে তুমি ভরসা বা বিশ্বাস করতে পারো। তো সবার শেষে আমরা যেটা জোর করব, স্টোরেজ। কম্পিউটার কিন্তু একসাথে অনেক ইনফরমেশন, অনেক কিছু স্টোর করতে পারে। সো এটা সবগুলো হচ্ছে কম্পিউটার অ্যাডভান্টেজ। তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে
যে কম্পিউটারে কিছু অ্যাডভান্টেজ তুমি বলো। তুমি কি বলবে? অ্যাকুরেসি, তুমি বলবে ডেটা সিকিউরিটি, তুমি বলবে কমিউনিকেশন, তুমি বলবে প্রোডাক্টিভিটি, তুমি বলবে রিডিউসেস ওয়ার্কলোড, তুমি বলবে রিলায়েবিলিটি, তুমি বলবে স্টোরেজ। যে কটা পারো, যে কটা ভালো করে বোঝাতে পারবে সে কটাই তুমি বলবে। এটা তোমাকে এমসিকিউ আসতে পারে এবং ভাইভাতে ডিরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। চলো পরের পার্টটায় যাই। তাহলে কম্পিউটারে তো অনেক কিছু ভালো শুনলাম। খারাপ কি আছে কম্পিউটারে? কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটাও আমাদের একটু জানতে হবে। কি? ফার্স্ট, আজকালকার দিনে কম্পিউটার যখন তখন হ্যাক হচ্ছে। আজকের দিনে যেমন ডিজিটাল ব্যাপারটা ভীষণভাবে মার্কেটে এসছে, তেমন হ্যাকারদের কার্যকলাপ প্রচুর বেড়ে গেছে। নতুন, নতুন টেকনিকে হ্যাকিং হচ্ছে। সো কম্পিউটারে একটা হ্যাকিং বা ভাইরাস অ্যাটাকের ব্যাপার থেকে যায়। অনলাইন ক্রাইম, আজকে আমরা সব রকম ট্রান্সেকশন ম্যাক্সিমামই অনলাইন করি। সেই অনলাইন ক্রাইম বা যারা সাইবার ক্রিমিনাল তারা অনলাইনে আমাদেরকে বিভিন্ন রকম ডিস্টার্ব করে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট রিডাকশন, কম্পিউটার যত ইউজ এসছে কম্পিউটার অনেকের কাজ একসাথে করে ফেলতে পারে। ফলে সেখানে ম্যান পাওয়ার রিডিউস করতে হয়, মানে চাকরির জায়গাটা ছোট হয়ে যায়। হাই কস্ট, কম্পিউটার কিন্তু আজকের দিনে একটা স্ট্যান্ডার্ড কম্পিউটার কনফিগার করে বাড়িতে যদি তুমি লাগাও ১৫ থেকে ১৮,০০০ টাকা খরচা আছে। আরো ভালো কিছু নিলে ৩০ থেকে ৪০,০০০ রেঞ্জে খরচা আছে। সো কম্পিউটার একটা কস্টলি ডিভাইস, যেটা সবাই অ্যাভেল করতে পারে না। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসতে পারে? যে তুমি তো কম্পিউটার অ্যাডভান্টেজ অনেক কিছুই জানো। কিছু ডিসঅ্যাডভান্টেজ বলো তো? তখন এই পয়েন্টগুলো বলবে। ভাইরাস, হ্যাকিং অ্যাটাক, অনলাইন সাইবার ক্রাইম, রিডাকশন এমপ্লয়েড অপরচুনিটি, হাই কস্ট, এই ব্যাপারগুলো বুঝিয়ে বলবে। যেমনভাবে কোয়েশ্চেন করবে, এমসিকিউ আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে। চলো নেক্সট। আরো আছে ডিসরাপশন। আজকের দিনে কম্পিউটার আসার জন্য কেউ গেম নিয়ে দিনরাত ব্যস্ত, কেউ দিনরাত সিনেমা দেখছে। সো সে নিজের মূল লক্ষ্য থেকে দূরে সরে যায় বা অ্যাডিকশন হয়ে যায়। তাতে হেলথ ইস্যু, অন্যান্য প্রবলেম গুলো চলে আসে। সেটা একটা পয়েন্ট। তারপর তোমার একটা যেমন কম্পিউটারের সাথে মোবাইলও চলে আসছে। আমরা রিল দেখতে বসছি। ঘন্টার পর ঘন্টা রিল দেখছি, সময় নষ্ট করছি। মুভমেন্ট কম হচ্ছে, চোখে প্রেশার বেশি পড়ছে, আল্টিমেট ক্ষতি হচ্ছে শরীরের। আর এইসব মিলিয়ে অলরেডি বললাম, শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে। যারা আইটিতে চাকরি করে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রচুর, প্রচুর টাকা সেলারি পায়। কিন্তু তারা প্রত্যেকেই মোটামুটি ৪০ এর পরে বিভিন্ন রকম অসুখে পড়ে যায়। তারা দিনরাত কম্পিউটার নিয়ে থেকে এমন অবস্থা হয়েছে, কারোর মাথায় চুল নেই, কারোর প্রেশার হাই, কারোর সুগার হয়ে গেছে, কারোর ইউরিক অ্যাসিড, কেউ উঠতে পারছে না, কেউ বসতে পারছে না। সো এগুলো কিন্তু হেলথ প্রবলেমের জায়গা। কম্পিউটারের ডেভেলপমেন্ট, কম্পিউটার কিভাবে আসলো? দেখো, ১ম একটু আমি পড়ে সময় নিয়ে ক্লাসটা করব, কিন্তু দারুণ ক্লাস, শেষ পর্যন্ত থাকবে। নিজের ক্যারিয়ার নিজে নষ্ট করো না। এত ভালোভাবে আমি আশা করি YouTube এ ফ্রি অফ কস্ট কেউ তোমাকে পড়াবে না। সো কিভাবে কম্পিউটারের ডেভেলপমেন্টটা হয়? কম্পিউটারের ১ম যে ব্যাপারটা আসে যেটাকে আমরা অ্যাবাকাস বলি। এটা first mechanical calculating device used for calculation is called abacus. It is used to perform addition and subtraction. Abacus এ শুধুমাত্র addition আর subtraction খুব easily করা যেত। Abacus counting tool is or device which is used to calculate, perform various mathematical function easily, which leads to skill of visualization, memory, accuracy, creativity. মূল বক্তব্য কি? অ্যাবাকাস দিয়ে আমরা যোগ, বিয়োগ খুব দ্রুত করতে পারি। এরকম একটা সিস্টেমে জিনিসটা থাকে। এবং এটাই ১ম কম্পিউটারের ডেভেলপমেন্টের ১ম পার্ট। সো এটাকে এখানে আমরা ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারটা, আমরা মেমোরিতে স্টোর করতে পারি, অ্যাকুরেসি দেখতে পারি, আল্টিমেট ক্রিয়েটিভিটি খুঁজে পাই। তো পরে অ্যাবাকাসের পরে কি আসছে? নিপার্স বোন, সেটা ইয়ারটা খেয়াল রাখবে, এমসিকিউ আসতে দেখেছি আমি অনেকবার। ১৬-১৭ এই সালে নিপার্স বোন is also type of initial operating device which is operated manually for purpose of calculation quotient and products of given number. কোনো নাম্বার দেওয়া আছে, তার কোয়েশ্চেন্ট এবং প্রোডাক্ট বোঝানোর জন্য এই নেইপার্স বোনের এই আবিষ্কারটা এসেছিল। ইট ইজ বেটার ক্যালকুলেটিং ডিভাইস ইনভেন্টেড এট দ্য টাইম। তো এটা কিন্তু যত রকম ক্যালকুলেটিং ডিভাইস ছিল তার মধ্যে এটা সবচাইতে ভালো ছিল এবং সবচেয়ে ভালো চলতো, ভালো অ্যাকুরেসি দিত। তারপর তারপর আমরা পরের পার্টে যাব। এরপর আসলো পাস্কালস ক্যালকুলেটর। এটা ১৬৪২। ১৬৪২ টা আমাকে খেয়াল রাখতে হবে এমসিকিউর জন্য। ১৬৪২ A French scientist named Blaise Pascal invented the machine used for addition called Pascal's calculation.
এটাকে পাস্কাল ক্যালকুলেশন বলে। ইস নরমালি রিপ্রেজেন্ট দ্য পজিশন অফ ইচ ডিজিজ উইথ দ্য হেল্প অফ গিয়ার্স ইন ইট। এর মধ্যে এরকম গিয়ার থাকে, এই গিয়ারের মাধ্যমে আমরা ডিজিটগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কিন্তু পাস্কালের একটা সুন্দর আবিষ্কার। ইন দিস অবজেক্টিভ ইট ইজ পারফর্ম বেসিক ক্যালকুলেশন। এটা বেসিক ক্যালকুলেশন অপারেশন লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো সবগুলোই আমরা এখানে করতে পারি। তারপর কি সেটা আমরা একটু দেখব। ইয়ারটা খেয়াল রেখো, সিস্টেমটা খেয়াল রেখো। নেক্সট অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এখান থেকেও এমসিকিউ কোয়েশ্চেন আসে। এটা চার্লস ব্যাবেজ ইনভেন্টেড দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন ইন দ্য ইয়ার অফ 1983। এই 1983 ইয়ারটা খেয়াল রাখতে হবে এমসিকিউ আসার জন্য। ইট ইজ ক্রিয়েটেড বাই কিপিং আওয়ার ডেটা সেফ। এটা আমাদের ডেটা সেফ রাখে। ইন ইনক্লুডস অল দোজ ফিচার্স হুইচ ইউজ টুডেজ কম্পিউটার। কারণ আজকের কম্পিউটারে যা যা ফিচার্স আছে কম বেশি সবই এর মধ্যে ছিল। সো এরপরে আরো ডেভেলপমেন্ট হয়েছে, কি হয়েছে তার নেক্সট ভার্সনটা আমরা একটু দেখব। সো তোমাকে কোশ্চেন কি আসতে পারে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি আবিষ্কার করে কোন ইয়ারে, এই দুটো এমসিকিউ এবং তার উপর একটু ডেসক্রিপটিভ কোশ্চেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট কি আসলো, এটাকে বলা হয় ডিফারেন্স ইঞ্জিন। এটা 1820 তে আসলো। এটা চার্লস ব্যাবেজ, ফাদার অফ মডার্ন কম্পিউটার, এই মেকানিক্যাল হুইচ কুড পারফর্ম সিম্পল ক্যালকুলেশন। এটা ডিফারেন্স ইঞ্জিনটাও সিম্পল ক্যালকুলেশন, সবকিছু লগারিদমিক ক্যালকুলেশনও করতে পারে, মানে জটিল ক্যালকুলেশনও করতে পারে। তো লগারিদমিক ক্যালকুলেশন সলভ করার জন্য এই সিস্টেমটা আসলো। এটাকে ডিফারেন্স ইঞ্জিন বলে। 1820 ইয়ারটা খেয়াল রাখবে। নেক্সট মার্ক ওয়ান। মার্ক ওয়ান দ্য নেক্সট মেজর চেঞ্জেস ইন দ্য হিস্ট্রি অফ কম্পিউটার ইন 19, এই ইয়ারটা খেয়াল রাখবে। 1937 হারওয়ার্ড আইকেন planned to develop a machine that could perform calculation involving large numbers. In 1984 Mark I computer was built. তাহলে Mark I কখন তৈরি হয়? 1944। এটা খেয়াল রাখবে, এখানে কিন্তু কোশ্চেন আসে। Mark I যেই কম্পিউটারটা প্রথম আসে, যেটা পার্টনারশিপ বিটুইন IBM অ্যান্ড হার্ভার্ড, এটা লঞ্চ করা হয়। এটাই হচ্ছে ফার্স্ট প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার। তোমাকে যদি প্রশ্ন করে ফার্স্ট প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটারের নাম কি, আনসার হবে মার্ক। সো ভালো করে পড়ো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। চলো নেক্সট, কম্পিউটারের জেনারেশন। কম্পিউটারের আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট বা যে মেন জিনিসগুলো বললাম, সেগুলো অনুযায়ী ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, মানে যত ডেভেলপমেন্ট হয়েছে তত জেনারেশনটা বেড়েছে। তারই বেসিক কিছু ইনফরমেশন ডিসকাস করব, ভালো করে মন দিয়ে শোনো। ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি হয়েছে, এটা 1946, এটা খেয়াল রাখবে এমসিকিউর পয়েন্ট অফ ভিউতে। 1946 থেকে 1959 কম্পিউটার, এই জেনারেশনটা বলা হয়। এটা একদম প্রথম দিককার কম্পিউটার, তখন তেমন কিছু ডেভেলপমেন্ট হয়নি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বেসিক যে সাম অফ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার আর প্রথম জেনারেশনের কম্পিউটারের কিছু নাম খেয়াল রাখবে তুমি, পরীক্ষায় তোমায় কোশ্চেন দিতে পারে। সেটা আমরা একটা কি আছে, ইনিয়াক, এটা তোমার এমসিকিউ আসতে পারে, তো এটাকে খেয়াল রাখবে। তারপর কি আছে, তারপর তোমার আছে অ্যাডভ্যাক, তারপর আছে ইউনিভ্যাক, তারপর আছে IBM 701, IBM 650। তো তোমাকে যদি কোশ্চেন করে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের কয়েকটা উদাহরণ দাও, তুমি এর মধ্যে দুটো নাম বলে দেবে, ইনিয়াক, অ্যাডভ্যাক, ইউনিভ্যাক, IBM 701, IBM 650। এটাই হবে তোমার আনসার। ভালো করে প্রিপারেশন নাও, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো, নেক্সট আমাদের আসছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার। এটা যে ইয়ারটা আছে সেটা হচ্ছে 1959 থেকে 1965 এর মধ্যে, এই ডিউরেশনের মধ্যে, যেখানে ট্রানজিস্টার, টোটাল পড়ে নি, একবার বুঝিয়ে দেবো তোমাদের, টোটালটা পড়ে নি আমি। টোটাল বিষয়টা কি বলছে, দ্য সেকেন্ড জেনারেশন, এটা 1959 থেকে 1965 পর্যন্ত, ওয়াজ দ্য এরা অফ ট্রানজিস্টার কম্পিউটার। এটা ট্রানজিস্টার বেস কম্পিউটার ছিল। দিস কম্পিউটার ইউজ ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা ইউজ করে এই কম্পিউটার তৈরি হতো। হুইচ আর চিপ, যারা খুব কম দাম ছিল, কম্প্যাক্ট অ্যান্ড কনজিউমিং লেস পাওয়ার, পাওয়ারটা কম কনজাম্পশন করতো, কম্প্যাক্ট ছিল। ইট মেড ট্রানজিস্টার কম্পিউটার ফাস্টার দেন দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এটা প্রথম জেনারেশন কম্পিউটার থেকে কম্পিউটারগুলো বেশি ফাস্টার করেছিল। কিছু এক্সাম্পল আমরা এখানে দেখবো, সেটা কি কি আছে। IBM 1620, IBM
7094, CDC 1604, CDC 3600, ইউনিভ্যাক 1108। এই এক্সাম্পলগুলো খেয়াল রাখবে, তোমাকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন ধরতে পারে, এমসিকিউ আসতে পারে। সো দুটো পার্টের জন্যই তোমার এটা প্রয়োজন। নেক্সট থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের ব্যাপারটা কি আছে? থার্ড জেনারেশন কম্পিউটার ইউজ আরেকটু অ্যাডভান্স ভার্সন, মাল্টি প্রোগ্রামিং। এখানে একসাথে অনেকগুলো প্রোগ্রামিং করার জন্য এটা করে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা হাই লেভেল যে প্রোগ্রামিং গুলো হয়, ফোরট্রান, কার্বল, পাসকাল, PL1, অ্যালগাল, এগুলো কিন্তু এই কম্পিউটারে ইউজ করা যায়। এক্সাম্পল যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে IBM, এক্সাম্পলটা খেয়াল রাখো, IBM 360 সিরিজ, হানিওয়েল 6000 সিরিজ, PDP পার্সোনাল ডেটা প্রসেসর, IBM 370/168। এগুলো এক্সাম্পল। তাহলে কোশ্চেনটা কি আসতে পারে যে থার্ড জেনারেশন কম্পিউটারের বিশেষ বৈশিষ্ট্য কি আছে? ইউজ রিমোট প্রসেসিং আছে, টাইম শেয়ারিং আছে, মাল্টি প্রোগ্রামিং আছে, এবং সেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক ফোরট্রান, কার্বল, পাসকাল, PL1, অ্যালগাল এগুলো ইউজ করা যায়। এক্সাম্পল হচ্ছে IBM 360, হানিওয়েল 6000 সিরিজ, IBM 360 সিরিজ, PDP পার্সোনাল ডেটা প্রসেসর, IBM 370/168, এগুলো হচ্ছে এক্সাম্পল। TDC 316 এটাও একটা এক্সাম্পল। নেক্সট ফোর্থ জেনারেশন কম্পিউটার। ফোর্থ জেনারেশন কম্পিউটারটা 1971 থেকে 1980। কম্পিউটার ইউজ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, VLSI। এটা ফুল ফর্মটা খেয়াল রেখো। এখানে যত জেনারেশন ডেভেলপ করেছে, কম্পিউটারের সাইজ ছোট হয়েছে, পাওয়ার কনজাম্পশন কম হয়েছে, ফিচার্স অনেক বেড়েছে। তো এখানে VLSI নামে একটা টেকনোলজি ইউজ করা হয়, যার ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটা কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন আসে, এবং এখানে C++, ডিবেস এই ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করার অপশন তৈরি হয়। এটা উদাহরণ কি আছে? DEC10, স্টার 1000, PDP-11, Cray-1 সুপার কম্পিউটার, Cray-1 মাথায় রেখো, Cray XMP সুপার কম্পিউটার। তোমার এমসিকিউ আসতে পারে, ব্রড কোশ্চেন ধরতে পারে। তাহলে ফোর্থ জেনারেশন কম্পিউটার কি হয়েছে? এখানে VLSI টেকনোলজি ঢুকে গেছে। এখানে আমরা C++, ডিবেস এরকম ধরনের আমরা যে প্রোগ্রামিং গুলো করে থাকি সেগুলো ইউজ করতে পারি। এক্সাম্পল কি আছে? DEC10, স্টার 1000, PDP-11, Cray-1 সুপার কম্পিউটার, KX সুপার কম্পিউটার। তারপর ফিফথ জেনারেশন, যেটা এখন চলছে 1980 থেকে টিল ডেট। VLSI টেকনোলজি রিপ্লেস বাই VLSI এর পরের অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে ULSI, আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে আরো জিনিসটা কম্প্যাক্ট হয়েছে। দিস জেনারেশন কম্পিউটার ইউজ প্যারালাল প্রসেসিং। এখানে কম্পিউটার প্যারালাল প্রসেসিং, যখন দুটো কাজ একসাথে চলে তখন প্যারালাল প্রসেসিং বলে, আর পরপর চললে সেটাকে সিরিয়াল প্রসেসিং বলে। তো প্যারালাল প্রসেসিং এখানেই প্রথম আসে, এবং AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ইউজ এখানে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন C++, জাভা, .NET এটসেট্রা সব এখানে ইউজ করা যেতে পারে। আমাদের নরমাল যে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, আল্ট্রাবুক, ক্রোমবুক, এগুলো সব হচ্ছে এর এক্সাম্পল। পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আমরা এখন কোন জেনারেশনে আছি কম্পিউটারের? তাহলে আনসার হবে ফিফথ জেনারেশন। এবার সেখানে VLSI টেকনোলজি আউট হয়ে ULSI এসছে, AI এসছে, সেখানে C++, জাভা, নেট এর মতো প্রোগ্রামিং আমরা করতে পারছি। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, আমাদের যে ডেস্কটপ আছে, যে ল্যাপটপ আছে, যে নোটবুক আছে, যে আল্ট্রাবুক আছে, যে ক্রোমবুক আছে, সবই হচ্ছে এই ফিফথ জেনারেশন, বা এখন যা চলছে সেটা টোটালটাই ফিফথ জেনারেশন কম্পিউটারস। তো সামারি আমরা একটু দেখে নেব। ফার্স্ট জেনারেশন 1940 থেকে 56, সেকেন্ড জেনারেশন 1956 থেকে 63, থার্ড জেনারেশন হচ্ছে 1964 থেকে 71, ফোর্থ জেনারেশন হচ্ছে 1972 থেকে 1980, আর ফিফথ জেনারেশন হচ্ছে 1980 থেকে এখন পর্যন্ত। আমি মেটেরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই মেটেরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হয়ে যাও, ওখানে আমি দিয়ে দেবো। আরো যদি মেটেরিয়াল দরকার হয় আমাদেরকে তোমার ইমেল আইডিটা দাও, ফ্রি অফ কস্ট তোমাদের এটা সাপোর্ট দেবো। আর ব্যাচের ছেলেমেয়েরা তোমাদের কিছু স্পেশাল ক্লাস নেবো আমি, সেগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে। এবার হচ্ছে টাইপস অফ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কাকে বলে? যেই কম্পিউটার অ্যানালগ ইনফরমেশন ডিল করে, অ্যানালগ বা কন্টিনিউয়াস ইনফরমেশন যে কম্পিউটার প্রসেসিং করে,
সেটাকে অ্যানালগ কম্পিউটার বলে। আমি যে কথা বলছি এটা অ্যানালগ ইনফরমেশন, আবার কম্পিউটারে যে ডেটাটা ঢোকে সেটা ডিজিটাল ইনফরমেশন। নেক্সট, ডিজিটাল কম্পিউটার ডিজিটাল ডেটাই প্রসেস করতে পারে। সেটা অন, অফ, আমরা চলতি ভাষায় 1-0 বলি। সেই ফরম্যাটের ডেটাই ও কন্ট্রোল বা হ্যান্ডেল করতে পারে। কখনো, কখনো এরকম অ্যাপ্লিকেশন দরকার হয় যখন অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার হাইব্রিড বা একসাথে মার্জিং করে কাজ করতে হয়, তখন সেটাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। কোয়েশ্চেন কি আসতে পারে? তোমাকে বলল, "হোয়াট ইস অ্যানালগ কম্পিউটার?" অ্যানালগ কম্পিউটার কি? সেটা কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন আসতে পারে, "হোয়াট ইস ডিজিটাল কম্পিউটার?" কোয়েশ্চেন আসতে পারে, "হোয়াট ইস হাইব্রিড কম্পিউটার?" কোয়েশ্চেন আসতে পারে, "হোয়াট ইস দ্য ইউজ অফ হাইব্রিড কম্পিউটার?" তো আমাদের আনসার হবে, এমন প্র্যাকটিক্যাল অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে কিছুটা পোরশন অ্যানালগ, কিছুটা পোরশন ডিজিটাল প্রয়োজন হয়। তখন আমরা হাইব্রিড কম্পিউটারের হেল্প নিয়ে থাকি। নেক্সট পার্টে যাব। মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার অলসো কল্ড পার্সোনাল কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে আমরা পার্সোনাল কম্পিউটার বলি। এটা সিঙ্গেল চিপ বেস সিস্টেম হয়। দিস আর ইউজফুল পার্সোনাল ইউজ অ্যান্ড ক্যান পারফর্ম বেসিক ফাংশন অফ দ্য কম্পিউটারের বেসিক ফাংশন এরা কাজ করতে পারে। মাইক্রো কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার এটা মিনি কম্পিউটার। স্ট্যান্ডিং ইন বিটুইন মাইক্রো কম্পিউটার অ্যান্ড মেইন ফ্রেম কম্পিউটার ইজ মিনি কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আর মেইন ফ্রেম কম্পিউটারের মাঝখানে আছে মিনি কম্পিউটার। These computers are useful people around 5 to 300 want to operate system same time. ৫ থেকে ৩০০ জন যদি সেম টাইমে হ্যান্ডেল করতে যায় তখন মিনি কম্পিউটারের ব্যাপারটা। তাহলে ১ম হলো মাইক্রো কম্পিউটার, তারপর মিনি কম্পিউটার, তারপর মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার came into use in the large number of people. প্রচুর লোক একসাথে এখানে কাজ করতে পারে। হেলথ কেয়ার ইউনিট, কোন বড় ডেটা প্রসেসিং ইউনিট সেইসব জায়গাতে লাগে। আর সুপার কম্পিউটারে হচ্ছে ফার্স্ট মানে এখানে সুপার কম্পিউটারের সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন করতে পারে। আর মেইন ফ্রেম অনেক ডেটা একসাথে রাখতে পারে। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সো আমরা একটু রিভিশন দিয়ে নেব যে এখানে কোয়েশ্চেন কি আসতে পারে বা কি ব্যাপার, কেমন প্রশ্ন আসতে পারে একটু দেখে নেব। তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইস মাইক্রো কম্পিউটার? তুমি বললে। তোমাকে জিজ্ঞাসা করে, হোয়াট ইস মিনি কম্পিউটার? তোমাকে জিজ্ঞাসা করে, হোয়াট ইস মেইন কম্পিউটার? তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইস সুপার কম্পিউটার? তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন মেইন ফ্রেম কম্পিউটার এন্ড সুপার মেইন ফ্রেম কম্পিউটার অনেক লোক একসাথে কাজ করতে পারে। সুপার কম্পিউটার ফটাফট ক্যালকুলেশন করে দিতে পারে। তো ১ম মাইক্রো কম্পিউটার, তারপর মিনি কম্পিউটার, তারপর মেইন ফ্রেম আর সুপার কম্পিউটার। এটা সম্বন্ধে বেসিক ইনফরমেশন তোমাকে জানতে হবে, তার উপর প্রশ্ন আসবে। Personal computer come the different forms such as desktop, laptop, personal, digital assistant. Let us look each of the type of computer. আমরা পার্সোনাল কম্পিউটার মধ্যে আমাদের ডেস্কটপ চলে আসছে, ল্যাপটপ চলে আসছে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। প্রত্যেকটা সম্বন্ধে একটু, একটু করে পড়ব। ডেস্কটপ ইজ intended to be used in a single location. ডেস্কটপটা একটা সিঙ্গেল লোকেশনে কাজ করার জন্য তৈরি হয়েছে। The spare parts of desktop computer readily available. স্পেয়ার পার্ট গুলো ফটাফট পাওয়া যায়। ডেস্কটপস আর ওয়াইডলি পপুলার ফর ডেইলি ইউজ ইন ওয়ার্কপ্লেসে দৈনন্দিন ব্যবহারের জন্য ডেস্কটপ খুবই গুরুত্বপূর্ণ। ল্যাপটপ সিমিলার অপারেশন অফ ডেস্কটপ। ল্যাপটপ সিমিলার টু ডেস্কটপই হয়ে থাকে। ল্যাপটপ কম্পিউটারস মিনি অথরাইজ অ্যান্ড অপটিমাইজ ফর মোবাইল ইউজ। মানে যখন কম্পিউটার নিয়ে এদিক ওদিক মুভমেন্ট করতে হয় তখন আমাদের ল্যাপটপের প্রয়োজনটা চলে আসে। তাছাড়া এর বেসিক ব্যাপারটা ডেস্কটপের মতোই। নোটবুক দে ফল ইন ক্যাটেগরি অফ ল্যাপটপ। এটা নোটবুক কিন্তু ল্যাপটপের মধ্যে আসছে। বাট দে আর এক্সপেন্সিভ অ্যান্ড রিলেটিভলি স্মলার ইন সাইজ। এটার সাইজটা কম হয় আর খুব কস্টিং হয়। দে হ্যাড স্মলার ফিচার্স সেট অ্যান্ড লেজার ক্যাপাসিটিস ইন কম্প্যারিজন অফ রেগুলার ল্যাপটপ নরমাল ল্যাপটপ থেকে নোটবুকের ক্যাপাসিটি কম হয়। বাই দ্য এন্ড অফ 2000 নোটবুক হ্যাড বিগন ওভারটেকেন নোটবুকস ইন দ্য মার্কেট শেয়ার অ্যান্ড সেলস। তো নোটবুকের ব্যবহার আমরা কিন্তু অনেকটা বেড়েছিল ২০০৮ এর সময়। তো নোটবুক ল্যাপটপেরই ছোট ভাই, মানে ল্যাপটপের ছোট ভার্সন। যেটা হচ্ছে নোটবুক, এটা খেয়াল রাখবে। পরীক্ষার জন্য আমরা কি পড়ব? আমরা পড়ব যে পার্সোনাল কম্পিউটার বলতে কি বুঝি? ডেস্কটপ বলতে কি বুঝি? ল্যাপটপ বলতে কি বুঝি? নোটবুক বলতে কি বুঝি? এই ব্যাপারটা ছোট করে ২ লাইন করে আমরা পড়ব। সেখানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ভাইবার জন্য, এমসিকিউ পরীক্ষা রিটেনের জন্য আসতে পারে। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স ফুল ফর্মটা খেয়াল রেখো। মিনি কম্পিউটারস অলরেডি বললাম খানিকটা। সার্ভারস এগুলো আমরা প্রত্যেকটা জানার চেষ্টা করব। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স কি? পিডিএ। ইট ইজ এ হ্যান্ডহেল্ড কম্পিউটার অ্যান্ড পপুলারলি নোন অ্যাজ পাম্পটপ।
এটা হাতের উপরই রেখে তুমি কাজ করতে পারবে, যেটাকে পাম্প টপও বলা হয়। নেক্সট, মিনি কম্পিউটার, দ্য টার্ম অফ সাইজ অ্যান্ড প্রসেসিং ক্যাপাসিটি মিনি কম্পিউটার ইজ বিটুইন মেইন ফ্রেম অ্যান্ড মাইক্রো কম্পিউটার। অলরেডি বলেছি এটা মেইন ফ্রেম আর মাইক্রো কম্পিউটার মাঝখানে চলে আসে। তারপর আছে সার্ভার, দে আর কম্পিউটার ডিজাইন টু প্রোভাইড সার্ভিসেস টু ক্লায়েন্ট মেসেজেস। সার্ভার একটা সেন্ট্রালাইজ কম্পিউটার থাকবে, তার সাথে অন্য কম্পিউটার কানেক্টেড থাকে, তার ফিচার্স গুলো অন্য কম্পিউটার থেকে অনেক হাইফাই হয়, যেটাকে সার্ভার বলা হয়, এবং তার কস্টিংটা অনেক হাই হয়। সো এখানে আমরা কি পড়বো, কি কি কোশ্চেন আসতে পারে, কি তোমাকে কোশ্চেন আসতে পারে, পিডি এর ফুল ফর্ম কি, তোমার প্রশ্ন আসতে পারে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলতে কি বোঝো, মিনি কম্পিউটার অলরেডি ডিসকাস করেছি। সার্ভার বলতে কি বোঝো, সার্ভারের ডেসক্রিপশন দাও, সেটা তুমি কোশ্চেনে ফেস করতে পারো। নেক্সট, সুপার কম্পিউটার অলরেডি বললাম, এটা সুপার কম্পিউটারের ক্ষেত্রে স্পিডটা খুব বেশি হয়, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারে, ঠিক আছে, ক্যালকুলেশন স্পিড ভেরি হাই, এটা তোমার মাথা রাখতে হবে, ঠিক আছে। ওয়্যারেবল কম্পিউটার এটা কি? A record setting step in evolution of computer was creation wearable computer. This computer can be worn on the body and are often used in the study of behavioral modeling. এটা বডির সাথে তুমি পড়ে নিতে পারো, পড়ে নিয়ে কাজ করতে পারো, কোনো বিহেভিয়ারাল স্টাডি করার জন্য এটাকে ইউজ করা হয়। বেসিক ডেফিনেশনটা জেনে রাখো, ওয়্যারেবল কম্পিউটার ডু নট হ্যাভ বি টার্ন অন অর অফ অ্যান্ড রিমেন ইন অপারেশন উইদাউট ইউজার ইন্টারভেনশন। ইউজার ইন্টারভেনশন ছাড়া এটা কাজ করতে পারে। ট্যাবলেট কম্পিউটার্স এটা একটু জানবো। ট্যাবলেট আর মোবাইল কম্পিউটার দ্যাট আর ভেরি হ্যান্ডি টু ইউজ। ট্যাবলেট তোমরা জানো, এটা ছোট স্কোয়ার টাইপের, মোবাইলের থেকে একটু বড় সাইজের হয়, যেটা খুব সহজ ইউজ হতে। ইউজ দ্য টাচ স্ক্রিন টেকনোলজি, তারা টাচ স্ক্রিন টেকনোলজি নিয়ে কাজ করে। ট্যাবলেটস কাম ইন অ্যান অন স্ক্রিন কিবোর্ড, ওটা স্ক্রিনের উপরেই কিবোর্ড থাকে। ইউজ এ স্টাইলাস, অথবা স্টাইলাস ইউজ করে, অথবা ডিজিটাল পেন ইউজ করে। অ্যাপেল আইপড রিডিফাইন দ্য ক্লাস অফ ট্যাবলেট কম্পিউটার্স। ট্যাবলেট কম্পিউটার্সের জগৎটাকে বদলে দিয়েছিল অ্যাপেল আইপড। এখানে প্রশ্ন কি আসতে পারে একটু দেখে নেব। সুপার কম্পিউটার অলরেডি ডিসকাস করেছি, হোয়াট ইজ সুপার কম্পিউটার। ওয়্যারেবল কম্পিউটারটা দেখে নেব। ওয়্যারেবল কম্পিউটার দু লাইনের ডেসক্রিপশন কি করতে। ট্যাবলেট কম্পিউটার কি, ট্যাবলেট কম্পিউটার এক্সাম্পল অ্যাপেল আইপড, এটা খেয়াল রাখবে, তোমাকে এমসিকিউ ফেস করতে হতে পারে। তারপর নেক্সট টপিকে যাব আমরা। কিওয়ার্ডস, জেনারেশন। জেনারেশন বলতে আমরা অলরেডি বলেছি যে তোমাকে যদি প্রশ্ন করে জেনারেশন বলতে কি বোঝো, তখন তুমি কি বলবে সেই ব্যাপারটা। জেনারেশন বলতে কি বোঝো, জেনারেশন মানে ডেভেলপ হতে হতে একটা স্টেপ থেকে আর একটা স্টেপ যাওয়ার জন্য মাঝখানে একটা গ্যাপিং দিয়ে, যেমন আমরা মোবাইলেও 4G 5G 6Gও আসবে শুনছি। তো এই যে জেনারেশন মানে কতটা ডেভেলপমেন্ট হয়েছে টেকনোলজি, তার উপর বেস করে এই নামকরণটা হয়েছে। নেক্সট, গ্রাফিক্যাল ইউজার ইন্টার জিইউআই, যখনই বড় বড় গ্রাফিক্সের প্রশ্ন চলে আসে, সেটা ইন্টারফেস করার জন্য জিইউআই ইউজ করি। ফুল ফর্মটা খেয়াল রাখবে। ইট এনাবলস নিউ ইউজার্স কুইকলি লার্ন হাউ টু ইউজ কম্পিউটার ইন্টিগ্রেটেড সার্কিট দেয়ার। এখানে আরেকটা জিনিস জানবে, আইসি। আইসি কি জিনিস? আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে কি হয় অনেকগুলো সার্কিট একসাথে এসে ইন্টিগ্রেটেড হয়ে স্পেসটা অনেক কমিয়ে দেয়, পাওয়ার কনজাম্পশন কমিয়ে দেয়, ওভারঅল কস্টিংটা অনেক কমিয়ে দেয়। নেক্সট, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। একটু আগে আমরা ভিএলএসআই পড়ছিলাম, সেরকম মিডিয়াম স্কেল হচ্ছে ইলেকট্রনিক চিপ যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, একসাথে কতগুলো ডিভাইসেস তুমি ইন্টিগ্রেট করতে পারো, তার উপর ডিপেন্ড করে এই এমএসআই নামটা এসছে। এখানে 100 অফ ট্রানজিস্টর যখন ইমপ্লিমেন্টেড হয়, তখন সেখানে মিডিয়াম স্কেলের প্রশ্নটা চলে আসে। স্মল স্কেলে কি হয়, তখন ট্রানজিস্টরের সংখ্যাটা অনেক কমে আসে, মানে যত ডিভাইসেস একসাথে বেশি ইন্টিগ্রেট করা যায়, তত টেকনোলজিটা ডেভেলপ করে। তাহলে আগে স্মল স্কেল, তারপর মিডিয়াম স্কেল, তারপর লার্জ স্কেল, তারপর ভেরি লার্জ স্কেল। এবার আমরা কিছু কম্পিউটার বেসিক কম্পোনেন্ট ইনপুট ডিভাইস আমরা পড়ব। মাউস, তোমরা জানো মাউস একটা স্মল ডিভাইস ইউজ টু পয়েন্ট অ্যান্ড সিলেক্ট আইটেম আর কম্পিউটার। এটা একটা ইনপুট ডিভাইস। মাউসের সম্বন্ধে তোমরা সবাই জানো, তাই এখানে আর বিশেষ কিছু বলার নেই। নেক্সট, কিবোর্ড। কিবোর্ডটা আমরা কম্পিউটারে কিবোর্ড ইউজ করি। কিবোর্ডের আমরা এখানে যখন টেক্সটটা টাইপ করি, সেটা ডিজিটাল ফরম্যাটে চেঞ্জ হয়ে কম্পিউটারে পৌঁছায়। এখানে একটা পোরশনে যেটা হয়, সেখানে নিউমেরিক্যাল ডেটা থাকে সব এখানে, আর একটা হচ্ছে আলফা নিউমেরিক পোরশন। এই দুটো দিয়ে কিবোর্ডটা তৈরি হয়। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা কম্পিউটারে যখন প্রেস করি, কোনো একটা কি প্রেস করি, তখন কিন্তু সে ইনফরমেশনটা ASCII কোড দিয়ে কনভার্ট হয়ে ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারের কাছে গিয়ে পৌঁছায়। নেক্সট হচ্ছে মনিটর, এটা আউটপুট ডিভাইস।
আমরা কম্পিউটারের ভিতরে কি অপারেশন করছি, কি টেক্সট পাবে সেটা আমরা এখানে দেখতে পারি। এটা ২ রকম ৩ রকম হয়ে থাকে। সিআরটি ক্যাথোড রে টিউব হয়ে থাকে, এলসিডি লিকুইড ক্রিস্টাল হতে পারে, এখন এলইডি এসছে, লাইট এমিটিং ডায়োড এই টাইপেরও মনিটর হতে পারে। কম্পিউটার মনিটরের টাইপ গুলো একটু খেয়াল রাখবে। প্রশ্ন ওরভাবেই আসবে। প্রিন্টার, প্রিন্টার থেকে আমরা কম্পিউটারের স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছি সেম জিনিস আমরা কাগজে একদম হার্ড কপিতে দেখতে পাই, সেটা হচ্ছে প্রিন্টার। তো এটা আমাদের জানতে হবে। পার্সোনাল কম্পিউটারের মধ্যে আমাদের কম্পোনেন্টস এর মধ্যে স্পিকার একটা আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম গান বাজনা শুনতে পারি। নেক্সট মোডেম, মোডেম ব্যাপারটা হচ্ছে এটা যখন ইন্টারনেট কানেকশন হয় তখন মোডেম লাগে। মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডুলেটর ডিমডুলেটর। টু কানেক্ট ইউর কম্পিউটার টু দ্য ইন্টারনেট ইউ নিড এ মোডেম। এ মোডেম modern device stands the device computer information over a টেলিফোন লাইন। এটা টেলিফোন লাইনের সাথে ইন্টারনেট কানেকশনের জন্য মোডেমটা লাগে। এটা খুব হাই স্পিডের হয়ে থাকে। মোডেমের ফুল ফর্ম মডুলেটর ডিমডুলেটর। ইনপুট ডিভাইসের মধ্যে আরেকটা ভালো ডিভাইস ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতে পারি। আমাদের রেকর্ডিং করে সেটা আমরা কম্পিউটারে ইনপুট হিসাবে দিতে পারি। তারপর হচ্ছে ওয়েবক্যাম দিয়ে আমরা আমাদের ভিডিও কনফারেন্সিং, আমাদের ভিডিও ক্লাস এগুলো অর্গানাইজ করতে পারি। ওয়েবক্যাম একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ডিভাইস। নেক্সট মাইক্রোফোন আমরা একটা ইনপুট ডিভাইস। এটা মাইক্রোফোনের মাধ্যমে আমরা আমাদের গলার আওয়াজটা, আমাদের সাউন্ডটা, আমাদের ভয়েসটা ফরম্যাটটা চেঞ্জ করে কম্পিউটারকে প্রোভাইড করতে পারি। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কম্পিউটারের মেইন জিনিস। এটা দুটো পার্টের ডিভাইস থাকে, একটা হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর একটা হচ্ছে সিইউ সেটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। এবার এর বাইরে থাকে মেমোরি ইউনিট। তো তোমাকে যদি বলে সিপিইউর মধ্যে কি থাকে তুমি বলবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট। একদম বেসিক লেভেলের কোশ্চেনই জিজ্ঞাসা করে। নেক্সট মেমোরি ইউনিট, কম্পিউটারের ডেটা এবং ইনস্ট্রাকশন জমা রাখার জন্য বা স্টোর করার জন্য আমরা মেমোরির হেল্প নিয়ে থাকি, যেটাকে মেমোরি ইউনিট বলে। নেক্সট দেখো আউটপুট ডিভাইস। সিআরটি মনিটর অলরেডি ডিসকাস করলাম। আমরা যখন ডিসপ্লেটা দেখি কম্পিউটারে, সে মনিটরের মাধ্যমে সিআরটি এলসিডি মনিটর বা এলইডি মনিটরের পাওয়ার কনজাম্পশন কম। এখন এলইডি মনিটরই বেশি চলে, যেখানে আমরা ডিসপ্লেটা পুরো দেখতে পাই। প্রিন্টারের যে ডিফারেন্ট টাইপ, এটা একটু ছোট করে দেখে রাখবেন। প্রিন্টার ২ রকম হয়, ইমপ্যাক্ট প্রিন্টার, একটা নন ইমপ্যাক্ট প্রিন্টার। ইমপ্যাক্ট প্রিন্টার, একটা নন ইমপ্যাক্ট প্রিন্টার। ইমপ্যাক্ট প্রিন্টার, নন ইমপ্যাক্ট প্রিন্টার। নেক্সট এখানে ক্যারেক্টার প্রিন্টার, লাইন প্রিন্টার, তার মধ্যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, এগুলো হচ্ছে এক্সাম্পল। লাইন প্রিন্টার মানে ড্রাম প্রিন্টার, চেইন প্রিন্টার, ব্র্যান্ড প্রিন্টার। নেক্সট নন ইমপ্যাক্টের মধ্যে ইঙ্কজেট, লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার। মোর পপুলার প্রিন্টার্স এলইডি প্রিন্টার, ফটো, এছাড়াও এলইডি প্রিন্টার, ফটো ইঙ্কজেট প্রিন্টার, মাল্টিফাংশন প্রিন্টার, অল ইন ওয়ান প্রিন্টার, 3D প্রিন্টার, প্লটার, এগুলো আমরা ইউজ করে থাকি আউটপুট ডিভাইস হিসাবে। এই টাইপগুলো তোমাকে পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে কি ধরনের হয়। এটা একটা চার্ট বানিয়ে পড়ে নেবে। প্রিন্টার আমরা অলরেডি বললাম যে ডিভাইস দিয়ে আমরা এটাকে করতে পারি। মনিটর আমরা ডিসকাস করলাম, মনিটর করকম হয়। প্লটারটা একটু ডিসকাস করতে হবে। প্লটার হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এই জিনিসটা হচ্ছে প্লটার। একসাথে বড় কিছু একটা ছবি প্লট করতে গেলে আমরা প্লটার ইউজ করে থাকি। প্রজেক্টর দিয়ে আমরা, এটা প্রজেক্টর তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রজেক্টর দিয়ে আমরা দেওয়ালে জিনিসটা ডিসপ্লে করতে পারি, প্রজেক্ট করতে পারি। এটা আউটপুট ডিভাইস। নেক্সট আমরা দেখব, নেক্সট টপিকে যাব। স্পিকার অলরেডি বললাম, এটা আমরা জাস্ট একবার রিভিশন করে নিচ্ছি। হেডফোন দিয়ে আমরা কথাও বলতে পারি, শুনতে পারি। ইনপুট আউটপুট দুটোই ডিভাইস। সাউন্ড কার্ড দিয়ে আমরা সাউন্ড ইন্টারফেস করতে পারি। এটা একটা পেরিফেরাল দিয়ে অ্যাটাচ আইএসএস। পেরিফেরাল মানে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেসকে একসাথে পেরিফেরাল ডিভাইস। ভিডিও কার্ড, ভিডিও গুলো ভালো করে দেখার জন্য ভিডিও কার্ড ইউজ করি। একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমাদের বেসিক নলেজ দিতে হবে। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা কম্পিউটারের সবকিছু কন্ট্রোল করে। ইউজার এবং কম্পিউটারের মধ্যে বেসিক ইন্টারফেসটা এ প্রোভাইড করে। তো অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা আমরা একটু দেখব। কি? এক হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। কম্পিউটারে যে মেমোরি থাকে সেটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করে। কোথায় ডেটা রাখবে, কোথায় রাখবে না, কতটা রাখবে, কোনটা ডিলিট করবে, কোনটা রাখবে। নেক্সট ডিভাইস ম্যানেজমেন্ট, কোন ডিভাইস ইউজ হবে, কোনটা হবে না সেটা টোটাল কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম।
প্রসেসর ম্যানেজমেন্ট, এটা মাল্টিপল প্রসেস যখন রান করে তখন কোন প্রসেসটা আগে করবে কোনটা পরে করবে সেটা কন্ট্রোল করে। ফাইল ম্যানেজমেন্ট, যখন কম্পিউটারে প্রচুর ফাইল থাকে কোন ফাইলটা আগে ইউজ হবে কোনটা পরে ইউজ হবে সেটা কাজে লাগায়। সিকিউরিটি, কম্পিউটারে যে ডেটা বা ইনফরমেশন থাকে টোটাল সিকিউরিটি ওএস এর মাধ্যমে দেওয়া হয়। ডেডলক প্রিভেনশন, ডেডলক যখন একটা কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কে কানেক্টেড থাকে, একসাথে যদি সবাই একটা ডিভাইসকে ডিমান্ড করে তখন একটা ডেডলক কন্ডিশন তৈরি হতে পারে। সেখানে কিন্তু ওএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সে চেষ্টা করে যে ডেডলক কন্ডিশনটা কাটিয়ে ওঠা। তাহলে প্রশ্ন কি আসতে পারে, অপারেটিং সিস্টেম কাকে বলে? অপারেটিং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স কি আছে? মেমোরি ম্যানেজমেন্ট কাকে বলে? ডিভাইস ম্যানেজমেন্ট কাকে বলে? প্রসেসর ম্যানেজমেন্ট কাকে বলে? ফাইল ম্যানেজমেন্ট কাকে বলে? সিকিউরিটি কিভাবে ওএস প্রোভাইড করে? ডেডলক কিভাবে ওএস প্রিভেনশন করে? কম্পিউটার নেটওয়ার্কিং, অনেকগুলো কম্পিউটার যখন একে অপরের সাথে কানেক্টেড থাকে তখন সেটা আমরা কম্পিউটার নেটওয়ার্কিং বলি। এগুলো বিভিন্ন রকম কনফিগারেশন হয়ে থাকে। কি ধরনের হয়? 1, যখন অল্প জায়গার মধ্যে হয় সেটাকে ওয়াইড এরিয়া, ১ম ল্যান তারপর ওয়ান। অল্প জায়গার মধ্যে ল্যান তারপর ওয়ান। ওয়ান এর ফুল ফর্মটা খেয়াল রাখবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তোমাকে যদি বলে ওয়ান এর ফুল ফর্ম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা ল্যান এর পরের ভার্সন। ল্যান যেটা বলছিলাম, অল্প জায়গার মধ্যে যদি হয় নেটওয়ার্কিংটা সেটাকে আমরা ল্যান বলি। আরেকটু বড় জায়গা হলে সেটা ওয়ান। তো ম্যান তার থেকে একটু যদি বড় হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ফুল ফর্ম গুলো খেয়াল রাখবে। সেটা হচ্ছে ম্যান। তার থেকে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি হয়? এখানে দিস ডিভাইসেস কানেক্টেড বিলং এ সিঙ্গেল ইউজার। এখানে সিঙ্গেল ইউজারের আন্ডারে ডিভাইসেস গুলো সংযুক্ত থাকে। তাহলে এখানে প্রশ্ন কি আসতে পারে? ল্যান এর ফুল ফর্ম কি? ওয়ান এর ফুল ফর্ম কি? ম্যান কাকে বলে? প্যান কাকে বলে? ফুল ফর্ম এবং কাকে বলে সেটা তোমাকে এখান থেকে পড়ে রাখতে হবে। এবার যখন নেটওয়ার্কিং করা হয় তখন কিছু টপোলজি ফলো করা হয়, কানেক্ট করা হয়। সেটা একটা বেসিক সেন্স থাকে। এটা হচ্ছে বাস টপোলজি। এটা হচ্ছে কিভাবে নিজেদের মধ্যে এরা কানেক্টেড থাকে সেটা বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। এখানে প্রশ্ন কি আসতে পারে যে কম্পিউটার নেটওয়ার্কিং এ কি টপোলজি আছে? তুমি বলবে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। ইন্টারনেট একটা বহুল প্রচলিত ব্যাপার। আমরা ইন্টারনেটের মাধ্যমে সব কম্পিউটার সবার সাথে কানেক্টেড থাকে। গ্লোবাল সিস্টেম গুলো কানেক্টেড থাকে। গ্লোবালি সব কম্পিউটার কানেক্টেড থাকে থ্রু ইন্টারনেট। তো এটা আমাদের বেসিক ডেফিনিশন জানতে হবে। আ এবার ইন্টারনেটের কতগুলো আইপি অ্যাড্রেস কাকে বলে, ইন্টারনেট প্রোটোকল কাকে বলে, আইএসপি কাকে বলে, ডিএনএস কাকে বলে, এই ধরনের ডোমিন নেম সার্ভার, এই যে ফুল ফর্ম, এই ব্যাপারগুলো আমরা ছোট করে এখান থেকে পড়ব। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ কি আছে ইন্টারনেটের? ইট হেল্পস টু কানেক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর লোক সংযুক্ত হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। এটা একটা অ্যাডভান্টেজ। ইন্টারনেট ইজ নাও অনলাইন প্ল্যাটফর্ম বাই ডিফারেন্ট গুডস। আমরা বিভিন্ন গুডস পারফর্ম করতে পারি, ব্যাংকিং সুবিধা নিতে পারি। আমরা এন্টারটেইনমেন্ট এর জন্য ইন্টারনেট ইউজ করতে পারি। তাহলে কোয়েশ্চেন কি আসতে পারে? অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট। কি বলবে? এটা সারা পৃথিবীর সাথে সংযোগ সাধন করে। অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন জিনিস কিনতে পারি, ব্যাংকিং সুবিধা নিতে পারি, আমরা এন্টারটেইনমেন্ট এর সুবিধা নিতে পারি। এগুলো হচ্ছে সুবিধা। নেক্সট আমরা কি বলবো? ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেটের ডিসঅ্যাডভান্টেজ কি আছে? হ্যাকিং, একটু আগেই বললাম। ইন্টারনেটে যখনই তুমি প্রেজেন্ট আছো, তো আমি এইখানে ইন্টারনেটে কানেক্টেড মানে সারা পৃথিবীর সাথে কানেক্টেড। কেউ আমাকে অ্যাটাক করতে পারে। সো হ্যাকিং এর একটা বড় সম্ভাবনা থেকে যায়। পার্সোনাল ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় চলে আসতে পারে। সোশ্যাল মিডিয়া হ্যাক করে তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে। ভাইরাস কম্পিউটারে এসে কম্পিউটারের স্পিড কমিয়ে দিতে পারে। কম্পিউটারের টোটাল অপারেশন স্টপ করে দিতে পারে। টু মাচ অ্যাডিকশন, ইন্টারনেটে বেশি অ্যাডিকশন হলে দিনরাত সিনেমা দেখবে, গান দেখবে, আল্টিমেট অ্যাডিক্টেড হয়ে শরীর খারাপ হবে। তো আর কি বলবো যে তোমাকে সবাইকে আমাদের সংস্থার তরফ থেকে, পিকে দাস স্যারের তরফ থেকে, আইসিটির সব পরীক্ষার্থীদের অল দ্য বেস্ট। তোমাদের এই মেটেরিয়ালটা খুব কাজে লাগবে। টেলিগ্রাম চ্যানেলে আমি দেবো। ব্যাচের ছেলেমেয়েদের আলাদাভাবে দেবো। তাও যদি তোমার পেতে অসুবিধা হয়, সেটা খুলতে অসুবিধা হয়, ইমেইল আইডি আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমরা মেটেরিয়ালটা তোমাকে ফ্রি অফ কস্টে দেবো। আমরা কিন্তু আইসিটি কম্পিউটার টিচার ব্যাপারে যতটা প্রশিক্ষণ সহযোগিতা করি অন্য কেউ করতে পারে না। যারা মনে করছো যে প্রফেশনালি ট্রেনিং বা কোচিং নেবে, তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হতে পারো। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো।
গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির ব্যবস্থা তোমার করে দেবো। প্যারালালি তোমাদের এটাই বলবো, আমরা এরপর ২-১ দিনের মধ্যে বেশ কিছু মক টেস্ট পেপারও নিয়ে আসছি। সেগুলোকে ভালো করে পড়ে নিজের মতো করে বুঝে যাতে কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তুমি আনসার করতে পারো। ভালো করে অ্যাপিয়ার করো। খুব ইজি পরীক্ষা হয় এবং সিস্টেমেটিক পরীক্ষা হয়। পরীক্ষাতে তোমাকে কম্পিউটারে ল্যাপটপ অথবা মোবাইলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেখানে লিঙ্ক ক্লিক করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যেগুলো সঠিক আনসার সেগুলো ক্লিক করতে হবে। সহজ প্রসেস, তেমন কিছু আহামরি ব্যাপার নেই। ওভার কনফিডেন্ট হবে না। ভালো করে প্রিপারেশন নাও। বেসিক কোয়েশ্চেনই থাকে। কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন বেশি থাকবে। তারপর খানিকটা জিকে, জিআই থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাপটিটিউড থাকবে। সবাই ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। পরের মডেল কোয়েশ্চেন গুলো ফলো করো। পরীক্ষার জন্য স্বতঃস্ফূর্তভাবে তোমার সাফল্য কামনা করো। তোমার সাফল্য আসবেই। তোমার সাফল্যের মধ্যেই আমাদের সাফল্য লুকিয়ে আছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস।